নমস্কার, মাস্টারের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। টপিকে যাওয়ার আগে তোমাদের সঙ্গে ছোট্ট একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে ধরে নিতে পারো। সেটা হচ্ছে যে আমি এখন থেকে এই মাস্টারের এই চ্যানেলে ট্রাই করব বায়োলজি সম্পর্কিত যত রকম টাইপস বা যত রকম জিনিসপত্র নিয়ে আলোচনা করা যেতে পারে সেই সব কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। কেমন? কেননা একটা জিনিস আমি একটু লক্ষ্য করেছি যে অনেকের ক্ষেত্রেই যেটা একটা মানে আমাকে সবাই যে সাজেস্ট করছে যে শুধুমাত্র মানে বায়োলজিটার উপরে একটু বেশি করে ফোকাস করতে রাদার দ্যান ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আমি একবারও এই কথাটা বলছি না যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথসের কোনো পার্টসের উপর আমি আলোচনা আর এই মাস্টার্সের চ্যানেলে হবে না, এটা একদমই ঠিক নয়। বায়োলজি সম্পর্কিত পার্ট নিয়ে একটু বেশি আলোচনা হবে রাদার দ্যান ফিজিক্স, কেমিস্ট্রির ভিডিও নিয়ে। তবে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলটা কিন্তু পুরোপুরি সায়েন্স বেসড। সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যত রকম কনসেপ্ট আছে, তোমরা যত রকম কনসেপ্ট নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো, সেই সব কিছুকে কোয়েশ্চেন অ্যান্ড আনসারের ফরম্যাটে আমি কিন্তু আমার এই চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে? তাই তোমাদের কারোর যদি কোনো অসুবিধা হয়, কোনো রকম কোনো কনসেপ্ট যদি বুঝতে যদি প্রবলেম করে, আমি বলবো যে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা নিচের ডেসক্রিপশনে আমার ইমেলের একটা দেওয়া আছে। ঠিক আছে? ওই লিঙ্কে গিয়ে তুমি তোমার ইমেলের মাধ্যমে তুমি তোমার যে কোয়ারিজ সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকম যে সমস্ত প্রবলেমস আসছে তোমাদের এই সাবজেক্টের পড়াশোনা নিয়ে, সেই সব কিছু নিয়ে তোমাদেরকে মানে সাবজেক্টের ওই পার্টিকুলার পয়েন্টগুলোকে ক্লিয়ার করে দেওয়া। ঠিক আছে? তো চলো আজকের টপিকটায় আসি। ঠিক আছে? এটাই আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে বায়োলজির উপর বেশি হবে। তো আজকে একটা বায়োলজির একটা টপিক নিয়েই আমরা আলোচনা করছি। ঠিক আছে? তোমরা হয়তো দেখে থাকবে যে আমাদের চ্যানেলের ফার্স্ট কি সেকেন্ড ভিডিও ছিল যে হোয়াট ইজ সেল, সেল কাকে বলে। তারই একটা এক্সটেনশনারি টপিক হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। ঠিক আছে? খুব ভালো করে একটা কথা একটু মন দিয়ে শোনো। ঠিক আছে? এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই কারণেই একটু বেশি আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল বলতে কাকে বোঝায় সেটা আমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে। মোটা মোটা অক্ষরে যদি আমি আমাদের যে মানে সেল বা কোষ, যদি যেটা আমরা বাংলায় কোষ বলি, কি বলেছিলাম যে এটা হচ্ছে, আমরা যদি আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে ইট ইজ আ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ঠিক আছে? যে কোনো একটা উদ্ভিদ বা যে কোনো একটা প্রাণী, যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমেলের ক্ষেত্রে তার একদম বেসিক ইউনিট, সেটা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, যাই হোক না কেন, তার একদম বেসিক ইউনিট, বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে আমাদের এই সেল বা কোষ। এবার দেখো, সেল কিন্তু অনেক রকমের দেখতে হয়, এটা প্রথমে মাথায় রাখো যে সেল তোমরা যদি খুব ভালো করে যদি আমি আলোচনা করি, ঠিক আছে, কথার কথা বলছি একটা এক্সাম্পল দিয়ে, আমার শরীর থেকে যদি আমি একটা সেল আমি বের করে নিই, যে কোনো জায়গা, শরীরের যে কোনো একটা জায়গা থেকে, তুমি তোমার শরীরের কোন জায়গা থেকে বা আমি আমার শরীরের কোন একটা জায়গা থেকে একটা সেল বের করে দিলাম, সেই সেলের সঙ্গে কিন্তু তুমি যদি একটা কোনো গাছ, যে কোনো একটা গাছ থেকে তুমি যদি একটা সেল বের করে নাও, দুটোর মধ্যে কিন্তু হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স হবে। ইভেন আমার বডিতে যে সেল আছে সেই সেলের সঙ্গে কুকুরের বা বিড়ালের কোনো যদি আমি সেলের কথা বলি, সেটা ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে? এটা একদম কিন্তু এভিডেন্ট, এটা কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে। দরকার জরুরি নয় যে আমাদের প্রত্যেকের শরীরে যে সেলগুলো আছে সেগুলো সব একই রকম দেখতে, বরঞ্চ উল্টোটা, সেল অনেক রকমের দেখতে হয়। ইভেন আমাদের শরীরে তুমি যদি ব্রেন সেলের কথা বলো মানে নিউরনের কথা বলো, আর আমার যদি স্কিন সেলের কথা বলো মানে চামড়ার উপর থেকে কোনো একটা সেল আমি বললাম,
আছে, বা ধরো স্পার্ম সেলের কথা, প্রত্যেকটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আলাদা, প্রত্যেকটা দেখতে একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা। তবু তবু আমরা সেলকে দুটো পার্টে ব্রডলি আমরা ডিভাইড করতে পারি, ঠিক আছে? সেলের ক্যারেক্টারিস্টিক, সেলটা কিরকম দেখতে, কিরকম কি কি জিনিস ওর মধ্যে আছে, সব কিছু আলোচনা করেও আমরা সেলকে দুটো টাইপে আমরা ডিভাইড করে নিতে পারি। ফার্স্ট টাইপটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর সেকেন্ড টাইপটা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, বোঝা গেল? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এবার আমাদের আলোচনা। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ডেফিনেশন যদি আমি বলি, মানে সংজ্ঞা কাকে বলে, প্রোক্যারিওটিক কাকে, ইউক্যারিওটিক কাকে বলে, সবসময় একটা কথা জেনে রাখবে, সায়েন্সের কিন্তু কোনো একটা টপিক, কোনো একটা মানে পার্টিকুলার ধরো পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, যেমন আজকে যেরকম আমরা প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক নিয়ে আলোচনা করছি, সবসময় একটা কথা জেনে রাখবে যে নামের সঙ্গেই না তার মানেটা লুকিয়ে থাকে, নামের মধ্যেই মানেটা লুকিয়ে থাকে। সায়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট, বিজ্ঞানের ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে সবসময় নামের মধ্যেই তার মানেটা লুকিয়ে থাকে। তাহলে আমরা নামটাকে আগে আলোচনা করিনি। যেমন ধরো প্রোক্যারিওটিক নামের মানেটা কি? নামটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ক্যারিওটিক, ঠিক আছে? দুটোর আলাদা আলাদা মানে রয়েছে। কি সেটা? প্রো কথার মানে হচ্ছে প্রো, এই যে আমরা যে প্রো কথাটা বলছি, তার মানে হচ্ছে তোমার পুরনো বা ওল্ড, ঠিক আছে? প্রো বলতে আমরা কম্প্যারেটিভলি কোনো পুরনো জিনিসকে বা ওল্ড কিছু একটাকে বোঝাতে আমরা প্রো কথাটা ইউজ করছি। আর ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসছে? ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে। এই ক্যারিয়নের মানেটা কি? ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সেল, ঠিক আছে? তাহলে আমি যদি এই দুটো নামের মানেটাকে যদি আমি আলাদা আলাদা করে নিই, তাহলে মোটা মোটা ভাষায় আমি কি বলতে পারি? প্রোক্যারিওটিক সেলের অর্থ হচ্ছে, প্রোক্যারিওটিক সেল যদি আমি বলি, তাহলে বলবো এটা এমন একটা সেল যার মধ্যে পুরনো নিউক্লিয়াস রয়েছে, ওল্ড নিউক্লিয়াস, ঠিক আছে? বোঝা গেল? এটা সবসময় মাথায় রাখবে। প্রোক্যারিওটিক সেল মানে তাহলে কাকে বলবো? প্রো কথার অর্থ ওল্ড, ক্যারিওটিক কথা মানে হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সেল। তাহলে যার মধ্যে পুরনো নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? পুরনো নিউক্লিয়াস বলতে এবার কাকে বলবো সেটা নিয়ে আমি পরে আসছি, এক্ষুনি আসবো, আমরা এই ভিডিওতেই আলোচনা করব। কিন্তু ওল্ড নিউক্লিয়াস যার মধ্যে থাকবে, যে সেলের মধ্যে ওল্ড নিউক্লিয়াস থাকবে, তাকে আমি প্রোক্যারিওটিক বলবো। ঠিক তাহলে কম্প্যারিজন মানে অন দ্য কন্ট্রারি আমরা তাহলে কি বলতে পারি? ইউক্যারিওটিক কথাটা দেখি। ইউ আর ক্যারিওটিক দুটো আলাদা আলাদা শব্দ, ঠিক আছে? ইউ কথাটার মানে হচ্ছে নিউ, ঠিক আছে? নিউ, ইউ কথাটা এসছে নিউ থেকে। আর ক্যারিওটিক কথাটা কোথা থেকে বললাম? ক্যারিয়ন, ক্যারিয়নের মানেটা কি? নিউক্লিয়াস অফ দ্য সেল, এখানেও সেম। তাহলে আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি নিউক্লিয়াস অফ দ্য সেল, ঠিক আছে? তাহলে ইউক্যারিওটিক সেল, এই কথাটার মানেটা কি হলো তাহলে? এমন একটা সেল যার মধ্যে নিউ নিউক্লিয়াস থাকবে, মানে নতুন নিউক্লিয়াস থাকবে। বোঝা গেল? প্রোক্যারিওটিক সেল এমন একটা সেল যার মধ্যে ওল্ড নিউক্লিয়াস রয়েছে, ইউক্যারিওটিক সেল এমন একটা সেল যার মধ্যে নিউ নিউক্লিয়াস রয়েছে। এটা আমরা মোটা মোটা ভাষায় আমরা এই নাম থেকে আমরা একটা ডেফিনেশন খুঁজে পেলাম। কেননা এইবারে আসবো আমি ডিফারেন্সে, এইবারে আসবো আমি আসল কথায়, কেমন? চলো দেখা যাক। তাহলে আমি একটা, যখনই আমি ডিফারেন্স যখন আমি লিখবো, তখন আমি জিনিসটাকে আমি এইভাবে ডিভাইড করে নেব, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা যেগুলো কথাগুলো বললাম এগুলো সব কিন্তু বোঝার জন্য, ঠিক আছে? তোমার বোঝার জন্য, মোটা মোটা ভাষায় যদি আমাকে বুঝতে হয় তাহলে আমি কি বলবো। কিন্তু
এখন যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল তুমি খাতার মধ্যে তোমাকে যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, তখন তুমি কি লিখবে, কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে আমি এখন আসছি। তাহলে প্রথমেই আগে জেনে রাখবো যে ক্যারেক্টারিস্টিক কথাটা এখানে লিখে নেব, ঠিক আছে? তিনটে ভাগে ভাগ করে নেব। সবসময় একটা কথা জেনে রাখবে, ডিফারেন্স লেখার সময় সবসময় তিনটে পার্টে ভাগ করে নেবে, তাতে সবসময় সুবিধা হয়, লেখার ক্ষেত্রে সুবিধা হয়। একটাই লিখবে ক্যারেক্টারিস্টিক্স, একটাই লিখবো প্রোক্যারিওটিক, আর একটাই লিখবে কি লিখবে ইউক্যারিওটিক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তিনটে আলাদা আলাদা পয়েন্ট হয়ে গেল। এবার আমি আসবো, তাহলে ক্যারেক্টারিস্টিক বলতে আমি কি বোঝাই তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের সঙ্গে আগেও আলোচনা করেছি। ক্যারেক্টারিস্টিক বলতে বোঝায় যে কোনো একটা জিনিসের ধর্ম। ধর্ম বলতে জিনিসটা দেখতে কেমন, জিনিসটার মধ্যে কি কি আছে, জিনিসটা কিভাবে কাজ করে, এই সব কিছুকেই তার ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আমরা মানে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আসা যাক প্রথম, তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের মধ্যে ফার্স্ট ডিফারেন্সটা কিসে থাকবে, যেটা নামের মধ্যেই আছে, অর্থাৎ দ্য ডিফারেন্স অফ নিউক্লিয়াস। ভালো করে দেখে নাও, ফার্স্ট ডিফারেন্সটাই কিন্তু নিউক্লিয়াস নিয়ে। ঠিক আছে, কেন না আমরা কি যে ক্যারিওটিক কথাটা যেটা বলেছিলাম, ক্যারিওটিক মানে কি, ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস অফ দ্য সেল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে এমন কিছু ডিফারেন্স রয়েছে এই সেলগুলোর মধ্যে, যেখান থেকে আমরা এই দুটো সেলকে আমরা মোটামুটি ব্রডলি আলাদা করে নিতে পারি। তাহলে প্রোক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা কিরকম, ইট ইজ অ্যাকচুয়ালি নট ওয়েল ডেভেলপড। এই কথাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অনেকে গিয়ে ভুল করে আসে এই কথাটা বলতে গেলে। ঠিক আছে, এটা হচ্ছে নট ওয়েল ডেভেলপড, ইউক্যারিওটিকটা হচ্ছে ওয়েল ডেভেলপড। অর্থাৎ ঠিক আছে, এটা একটু ওয়ার্ডটা আমি মুছে দিলাম, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। নট ওয়েল ডেভেলপড, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমাদের যদি লেখাগুলো বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, যে দাদা আরেকটু লেখাগুলো বড় করতে হবে বা এরকম কিছু আমাকে একটু জানিও, কেমন? নিউক্লিয়াস তাহলে কিসের, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নট ওয়েল ডেভেলপড, মানে প্রোক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা প্রপারলি ডেভেলপ করেনি। ঠিক আছে, কেন প্রপারলি ডেভেলপ করেনি সেটাও আমি এখানে ব্র্যাকেটের মধ্যেই ছোট্ট করে এখানে তুলে ধরবো। ঠিক আছে, সেটাই তোমরা লিখে আসবে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস আমরা দেখতে পাই। এখানে যে নিউক্লিয়াসটা ছিল প্রোক্যারিওটিকে, আবার বলছি প্রোক্যারিওটিকের নিউক্লিয়াসটা হচ্ছে নট ওয়েল ডেভেলপড, মানে ঠিকঠাক তৈরি নয়। ঠিক আছে, কেন ঠিকঠাক তৈরি নয়, কেন? তার কারণ হচ্ছে এটা দেখো, এটা প্রোক্যারিওটিক। ভালো করে একটা কথা মাথায় রাখবে যে প্রোক্যারিওটিক সেল কিন্তু আমাদের যখন সেলগুলো তৈরি হচ্ছে, যখন সেলের কনসেপ্টটা প্রথম এলো, তখন কি সেল এসছে, ইউনিসেলুলার অর্গানিজম বেশি এসছে। কেন আমরা কি, তুমি যদি ইভলিউশন যদি পড়ে থাকো তাহলে জেনে থাকবে যে মানুষ কিন্তু অনেক পরে এসছে। তাহলে কি মানুষের আগে কিছু প্রাণী ছিল, তার আগে কিছু প্রাণী এসছে, তার আগে কিছু অ্যানিমালস বা প্ল্যান্টস এসছে। ঠিক আছে, এইভাবে আস্তে 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 করে ভাগ ভাগ করে করে ধীরে ধীরে সেটা কোথা থেকে অরিজিনেট হয়েছে, আমরা অরিজিনেট হয়েছি একটা সিঙ্গেল সেল থেকে, সিঙ্গেল সেল বা ইউনিসেলুলার অর্গানিজম থেকে। ঠিক আছে, তাহলে একটা ইউনিসেলুলার অর্গানিজম যারা খুব পুরনো, যারা অনেক দিন আগে থেকে রয়েছে, অনেক দিন বলতে কত, তাও ধরে নাও 2 মিলিয়ন ইয়ার্সের কাছাকাছি। 2 মিলিয়ন কথাটাও আমি কি বলে একটু কম হয়ে গেল, 12 থেকে 13 মিলিয়নের কাছাকাছি, সেই সময় থেকে তারও আগে থেকে, যখন পৃথিবী যখন তৈরি হচ্ছে সেই সময়কাল থেকে, তখন যে সেলগুলো আমরা খুঁজে পাই, যেগুলোকে যে সেলগুলো তখন থেকে আজ পর্যন্ত আমাদের এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে, সেই সেলগুলোর মধ্যেই দেখবে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াসটা নেই। ঠিক আছে, মানে দে আর প্রোক্যারিওটিক। আর ইউক্যারিওটিক কি, কম্পারেটিভলি দে আর হচ্ছে মাল্টিসেলুলার। ঠিক আছে, এটাও আমাদের একটা পয়েন্ট হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউক্যারিওটিক কি, যেমন আমরা, ঠিক আছে, আমরা যে কোনো গাছ বা এতে মোস্ট অফ দেম, আমাদের মধ্যে এই ওয়েল ডেভেলপ নিউক্লিয়াসটা কিন্তু বেশ ভালোভাবে রয়েছে। ঠিক আছে,
নিউক্লিয়াসটা খুব সুন্দর করে তৈরি, ঠিক আছে। প্রথম দিকের সেল বলে তৈরি নয়, ঠিক আছে, আদি সেল, পুরনো সেল, প্রো বলে, তাই জন্য পুরনো নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসটা প্রপারলি ডেভেলপ করেনি। আর সেখানে অন দ্য কন্ট্রারি ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেলের মধ্যে নিউক্লিয়াসটা প্রপারলি ডেভেলপ করে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, এই ওয়েল ডেভেলপড কথাটার মানেটা কি, যেটা আমি বলছিলাম যে ওয়েল ডেভেলপড বলতে আমরা কি বোঝাবো, মেইন যে পয়েন্টটা সেই পয়েন্টটা অবশ্যই লিখে আসবে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন মানেটা কি, নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে যে মেমব্রেনটা দিয়ে নিউক্লিয়াসটা বাকি সেল থেকে আলাদা থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে বাকি সেল থেকে আলাদা করে রাখে, এটা আগে জেনে রাখো। নট ওয়েল ডেভেলপড মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা নট ওয়েল ডেভেলপড, তাহলে সেক্ষেত্রে তার নিউক্লিয়ার মেমব্রেনটা ইজ অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। মানে প্রপারলি মানে আমি নিউক্লিয়াসকে আমি প্রপারলি সেল থেকে আলাদা করে ডিফাইন্ড করে আমরা কিন্তু দেখতে পাই না, দেখতে অসুবিধা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, মেইনলি নিউক্লিয়ার মেমব্রেন যেহেতু অ্যাবসেন্ট থাকে, তাই জন্যই প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটাকে আমরা বলি নট ওয়েল ডেভেলপড। আর এখানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসকে আমরা কি বলছি, ওয়েল ডেভেলপড। তাহলে এখানে কি হবে, ঠিক এর উল্টোটা, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন যেটা থাকবে মানে যে পর্দাটা দিয়ে সেল থেকে নিউক্লিয়াসটা আলাদা হয়ে থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট, মানে সেটা ইউক্যারিওটিক সেলের মধ্যে একদম প্রপারলি রয়েছে। তাহলে এটা তোমার ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেল। সেকেন্ড পয়েন্টে আমরা আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অর্গানেলস। এই অর্গানেলস কথাটার মানেটা কি, এটা আগে আমাদের একটু জেনে রাখতে হবে। অর্গানেলস কথার মানে হচ্ছে সেলের ভিতর, ঠিক আছে, সেল অর্গানেলস, অর্গানেলস বা সেল অর্গানেলস বলতে আমরা কাকে বোঝাই। সেলের ভেতর অনেক সময় দেখবে সেল তো শুধু একটা জিনিস নয়, ঠিক আছে, আমরা কি আগে জানতাম যে সেল হচ্ছে একটা এন্টিটি, একটা বিল্ডিং ব্লক, বাট সেল কিন্তু কি বলেছি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, তাই তো। তার মানে শুধুমাত্র কিন্তু সেল কিন্তু শুধুমাত্র স্ট্রাকচারই তৈরি করছে না, আমাদের চেহারাটাই তৈরি করছে না। বাড়ির ক্ষেত্রে কি, বাড়ির ক্ষেত্রে ইঁটগুলো কি, শুধুমাত্র ইঁট মানে কি, একটা শক্ত ইঁট যার ভেতর আর কিছু নেই, পরপর পরপর থাক করে সাজিয়ে যাচ্ছি, ব্যাস, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। সেলের কিন্তু আলাদা, কেননা সেলের মধ্যে সেল কিন্তু একটা ফাংশনাল ইউনিট অফ লাইফ, এই কথাটা মাথায় রাখতে হবে। ইট ইজ নট অনলি স্ট্রাকচারাল ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট যদি সেল যদি শুধু স্ট্রাকচারাল ইউনিট হতো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারতাম যে এটা পুরো সলিড একটা জিনিস, সেল একটা সলিড জিনিস, পরপর পরপর বসেই যাচ্ছে, বডি তৈরি হয়ে যাচ্ছে, সিম্পল গল্প শেষ, আর কিছু হতো না। কিন্তু সেল অর্গানেলস যেটা, সেটা কি করতে হেল্প করছে, সেলের মধ্যে যে সমস্ত ফাংশনগুলো হওয়ার কথা সেই ফাংশনগুলোকে রেগুলেট করছে এই সেল অর্গানেলস। প্রচুর টাইপের সেল অর্গানেলস রয়েছে, এক একটার কাজ এক এক রকম হয়, ঠিক আছে। সব বিষয় আমি এখন আসছি না, কিন্তু মোটা মোটা অক্ষরে সেল অর্গানেলের কাজটা কি হয়, সেলের মধ্যে যে সমস্ত ফাংশনগুলো দরকার আছে, যে সমস্ত ফাংশনগুলো হওয়ার দরকার আছে, কেননা সেলকে কি বললাম, ফাংশনাল ইউনিট অফ লাইফ, মানে সেলের মধ্যে কাজ তো হতে হবে, সেলের মধ্যে যদি কাজ না হয় তাহলে সেলটা বেঁচে থাকবে কি করে, একদম পরিষ্কার কথা। তাহলে সেলের মধ্যে যে কাজগুলো হওয়ার কারণে সেল বেঁচে রয়েছে সেই কাজগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের এই অর্গানেলস বা সেল অর্গানেলস। বোঝা গেল, পরিষ্কার। এবারে আসি ডিফারেন্স, মানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের অর্গানেলসকে আমরা কিভাবে ডিফারেন্টলি আলাদা আলাদা করে বুঝে নিতে পারবো। সেল অর্গানেলস ফর প্রোক্যারিওটিক কি বলবো সেটাকে আলাদা করে, লাইনটা যেটা লিখছি সেটা আগে লিখে নাও, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস, মেমব্রেন
বাউন্ড, সরি, BOUND, মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট। ব্যাপারটা কি দাঁড়ালো কথাটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানেও আমি উল্টোটা লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু উঁচুতে লিখছি এই জায়গাটা থেকে, এখান থেকে একটু উঁচুতে লিখছি, বোঝা গেল? আমি এখানটাকে একটু আলাদা করে এইভাবে আলাদা করে দিলাম, একটু উঁচুতে লিখছি। কেন লিখছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মেমব্রেন বাউন্ড অর্গানেলস বা সেল অর্গানেলস আর প্রেজেন্ট। ব্যাপারটা কি? সেল অর্গানেলস এর কথা যখন আমাদের আসে তখন দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেল অর্গানেলস কিন্তু মোস্টলি, যে সমস্ত সেল অর্গানেলস সেলতে আছে তারা মোস্টলি কিন্তু মেমব্রেন বাউন্ড হয়, মানে চারপাশে না একটা পর্দা দিয়ে ঘেরা থাকে, তারা মানে সেল থেকে আলাদা থাকে, ঠিক আছে? তাদের মেশিনারি, তাদের কাজ আলাদা, এক একজনের এক একটা কাজ, ঠিক আছে? সবকটারই নাম আমরা নিয়ে আসছি এখানে। তো সেই এক একটা যে কাজ আছে, তারা যে এক একটা কাজ করে, সেই কাজগুলোকে ওয়েল ডিফাইন্ড করার জন্য, মানে তারা যাতে কাজটা ঠিকঠাকভাবে করতে পারে, তাই জন্য তারা এক একটা পর্দা দিয়ে না ঘেরা থাকে, মেমব্রেন বাউন্ড হয়। কথাটা মাথায় রাখবে, মেমব্রেন বাউন্ড মানে বাংলায় বলতে গেলে পর্দা ঘেরা। এরা হচ্ছে সব পর্দা ঘেরা সেল অর্গানেলস, ঠিক আছে? পর্দা দিয়ে এক একটা সেলের থেকে আলাদা থাকে, মানে সেলের মধ্যেই আছে কিন্তু পর্দা দিয়ে ঘেরা, যাতে বাকি সেল থেকে ওরা নিজেদেরকে আলাদা করে রাখতে পারে, ঠিক আছে? তাতে কাজের সুবিধা হয়। প্রোক্যারিওটিক অর্গানেলস এর ক্ষেত্রে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল কিন্তু অ্যাবসেন্ট, অর্থাৎ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস গুলো কিন্তু থাকে না। ভালো করে মাথায় রাখবে, সেল অর্গানেল কি বললাম, মোস্টলি মেমব্রেন বাউন্ড হয়। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস যেগুলো আছে সেগুলো প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না, দে আর অ্যাবসেন্ট। অন দ্য কন্ট্রারি, ইউক্যারিওটিক সেলের মধ্যে এই সেল অর্গানেলস গুলো কিন্তু, যেগুলোর মধ্যে মেমব্রেন বাউন্ড আর কি, মেমব্রেন বাউন্ড অর্গানেলস বা সেল অর্গানেলস, দে আর প্রেজেন্ট। এবার মেমব্রেন বাউন্ড অর্গানেলস বলতে কাকে কাকে বলবো সেগুলোর কথায় আসি, আমি লিখে দিচ্ছি, ইজি বলে দিতে পারো। ফার্স্টে আসি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে অ্যাকচুয়ালি সেলের পাওয়ার হাউস বলা হয়, মানে এ সেলের মধ্যে এনার্জি প্রোভাইড করে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে সেলের মধ্যে এনার্জি প্রোভাইড করা। এই কিন্তু একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলস, আর আমরা এটা ইউক্যারিওটিক সেলের মধ্যেই পাবো, প্রোক্যারিওটিক সেলের মধ্যে পাবো না। সেম ওয়েতে আরো নাম কি কি আসতে পারে, ধরো লাইসোজোম। লাইসোজোম কিন্তু একটা পর্দা ঘেরা সেল অর্গানেলস বা মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। সেটা কি ইউক্যারিওটিকের মধ্যেই আমরা দেখতে পাবো, প্রোক্যারিওটিকের মধ্যে আমরা পাবো না। তৃতীয়ত আর কি কি হতে পারে, ঠিক আছে? সব পর্দা ঘেরা কি বলে সেল অর্গানেলস এর কথা বলছি। বাই দ্য ওয়ে, সেল অর্গানেলস এর বাংলা কথায় হচ্ছে কোষ অঙ্গাণু বলতে বোঝায়, অঙ্গাণু, ঠিক আছে? অঙ্গাণু বা কোষ অঙ্গাণু, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার কথা গেল, লাইসোজোম গেল, আরো যেগুলো হতে পারে তার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা এটাকে আমরা ছোট ভাষায় ইআর এইভাবে বলতে পারি, ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এটাও কিন্তু একটা মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা কিনা শুধুমাত্র ইউক্যারিওটিকের মধ্যেই থাকে, প্রোক্যারিওটিকে আমরা পাবো না। বোঝা গেল? দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, ফার্স্ট দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। আগেই এই জিনিসটাকে একবার দরকার পড়লে স্ক্রিনশট তুলে নাও বা জিনিসটা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? ভিডিওটাকে পজ করে এইটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, কিংবা এটা একটা খাতায় তুলে নিতে পারো। বোঝা গেল? আই গেস দুটো পয়েন্টের, এই ফার্স্ট দুটো পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করলাম তার মধ্যে কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের পয়েন্টে আসি, ঠিক আছে? আই গেস তোমাদের ছবি তোলা হয়ে গেছে বা খাতায় তোলা হয়ে গেছে। পরের পয়েন্টটায় আসছি, মুছে দিচ্ছি, কেমন? আমার তো জায়গা নেই, আমাকে মুছে মুছেই করতে হবে।
আশা করি তোমাদের আমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কারণ এই ভিডিও করতে কিন্তু অনেক খাটনি যায়, অনেক লাগে, বুঝতেই পারো, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম বলে যে সেল অর্গানেলটা রয়েছে, এটাও কিন্তু একটা সেল অর্গানেল, কিন্তু এটা কিন্তু প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটোর মধ্যেই থাকে, ঠিক আছে? কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট সেটা অনেক বড় উত্তর, সেটা অনেক কিছু বলতে হয়, সেটা কথা আমি পরে আসবো, যখন রাইবোজোম নিয়ে আলোচনা করবো তখন আসবো। আপাতত এটা জেনে রাখো যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের রাইবোজোমটা আমরা কিভাবে আলাদা করতে পারি, বা রাইবোজোমটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম। রাইবোজোম যদি সেলের মধ্যে দেখো, তাহলে এটা হচ্ছে একটা অনেকটা দানার মতন দেখতে হয়, ঠিক আছে? অনেক সময় তোমরা দেখে থাকবে কফি বিন যেরকম হয় দেখতে, অনেকটা সেই রকমই তোমরা ধরে নিতে পারো। কফি বিনস আমরা যে কফি সেরকম টাইপেরই দেখতে হয়, ঠিক আছে? কফি বিন বলে হয়তো রাইবোজোম কতটা মানে বোঝাতে পারলাম সেটা জানি না, তবে রাইবোজোমকে একটা দানার মতন হয়, রাইবোজোম মোস্টলি দানার মতন, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখো, একটা দানা, যেগুলো একটা কি অনেকগুলো দানা কোষের মধ্যে এরকমভাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে? একটা সেলের মধ্যে এই রাইবোসোমগুলো গুঁড়ো 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 এরকম ঘুরে বেড়ায় দানার মতো, তাই জন্য। এবারে এক একটা দানা দেখতে কিরকম হয়, একটা বড় টুকরো থাকে, এই দানাটা অ্যাকচুয়ালি দুটো টুকরো দিয়ে তৈরি, রাইবোসোম অ্যাকচুয়ালি দুটো টুকরো দিয়ে তৈরি, একটা হচ্ছে বড় টুকরো, ঠিক আছে, একটা বিগ পার্ট, আর একটা হচ্ছে স্মল পার্ট, একটা ছোট পার্ট। বড় পার্টটা আর ছোট পার্টটা অনেকটা এরকম কবজার মতন একটা আরেকটার সঙ্গে এভাবে জুড়ে থাকে মোস্টলি, আর জুড়ে থেকেই এটা একটা পুরো দানা তৈরি করে। ভালো করে দেখতে পাচ্ছ তো যেভাবে আমি জিনিসটা দেখিয়েছি? এটা হচ্ছে বড় বড় টুকরোটা, আর এটা ছোট টুকরোটা। ছোট টুকরোটা এবং বড় টুকরোটা এইরকম ভাবে একটা পুরো একটা দানার মতন তৈরি করে থাকে, ঠিক আছে? এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পুরো যে গোল মতন ব্যাপারটা এখানে চলে আসছে, এটাই একটা পুরো দানা। এটা তোমরা ধরে নিতে পারো, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য আমি জিনিসটা বললাম। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের রাইবোসোমের মধ্যে আলাদা কি আছে? দুটোর ওজনটা ভালো করে খেয়াল করবে। আমরা রাইবোসোমের এই যে বড় পার্টটা আর ছোট পার্টটার কথা যেটা বললাম, এই দুটোকে আমরা ওজনটা মেপে, ঠিক আছে? ওজনটা মেপে আমি সেই ওজনটাকে ডিফারেন্ট হিসাবে আমি কল্পনা করতে পারি। প্রোক্যারিওটিকের আলাদা হয়, ইউক্যারিওটিকের ওয়েটটা আলাদা হয়, ঠিক আছে? রাইবোসোমের ওয়েটটা, এই ওয়েটটা আমরা বা ওজনটা আমরা কিভাবে মাপি? এস দিয়ে, ঠিক আছে? এস, এরকম একটা এস দিয়ে। এস বলতে কি বোঝায়? ভেদবার্গ ইউনিট। লিখে রাখতে পারো তোমরা, একটা আলাদা জায়গায় লিখে রাখো, এইখানে লিখো না, ঠিক আছে? আমরা যেখানে ছকটা বানাচ্ছি সেখানে লিখো না, এটা হচ্ছে একটা আলাদা জায়গায় স্টার মার্ক দিয়ে, এরকম ভাবে একটা স্টার মার্ক দিয়ে খাতার উপরের দিকে বা নিচের দিকে লিখে রাখো। এস মানে হচ্ছে ভেদবার্গ ইউনিট, ঠিক আছে? বোঝা গেল? এই কথাটুকু শুধু লিখে রাখো। তাহলে রাইবোসোমের ক্ষেত্রে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ডিফারেন্সটা কি সেটা আমি লিখে দিচ্ছি, ভালো করে জিনিসটা লিখে নাও। রাইবোসোমের যে প্রোক্যারিওটিক রাইবোসোমের ক্ষেত্রে যে বড় সাব ইউনিটটা, সেটার ওয়েটটা হচ্ছে 50s, ঠিক আছে? আর যে ছোট সাব ইউনিটটা সেটা হচ্ছে তোমার 30s। দুটো মিলে তোমার ওয়েটেজটা, টোটাল ওয়েট অফ দ্য মানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক মানে প্রোক্যারিওটিক রাইবোসোমটা কত হয়? টোটালটা 70s। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে 50s আর 30s আমরা যদি 50 আর 30 কে যদি যোগ করি, 50 আর 30 কে যোগ করলে তো 80 হয়, বা 50 আর 30 কে যোগ করলে তো 80 হয়, এখানে 70 কোথা থেকে এলো, 70 কোথা থেকে এলো? এটার পেছনে একটা পার্টিকুলার রিজন আছে, সেই রিজনটা আমরা যখন রাইবোসোম নিয়ে আলোচনা করব তখন এটা নিয়ে আমি বলে দেবো, ঠিক আছে? ছোট্ট করে সুন্দর করে তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত এই জিনিসটা একটুখানি লিখে রাখো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? সবারই থাকে। রাইবোসোম, প্রোক্যারিওটিক রাইবোসোমের ওয়েটেজ কত বললাম? 50s প্লাস 30s ইকুয়ালস টু 70s। বড় ইউনিটটা হচ্ছে 50s আর ছোট ইউনিট হচ্ছে 30s। ইউক্যারিওটিক রাইবোসোমের ওয়েটটা কত হবে? যে বড় ইউনিটটা আছে সেটার ওয়েটটা হয় 60s, ঠিক আছে? আর যে ছোট ইউনিটটা হয়, এখানে ছিল 30s, এটার ক্ষেত্রে হবে 40s। এটারও টোটাল মিলিয়ে কিন্তু 100s বা 100s কিন্তু হয় না, ঠিক আছে? কত হয়?
60 আর 40টাকে এখানে টোটাল করে আমরা এখানে 80s এভাবে লিখি। তাহলে ইউক্যারিওটিক রাইবোসোমের টোটাল ওয়েট হচ্ছে 80s, প্রোক্যারিওটিক রাইবোসোমের টোটাল ওয়েট হচ্ছে 70s। দুটোর মধ্যে আলাদা হয়ে গেল, দুটো আলাদা ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? 4 নম্বর যেটা আরেকটা মেন ইম্পর্টেন্ট, আমি মোস্টলি তোমাদের এখানে 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, কেননা আমার মনে হয়েছে যে এই যে 4টে পয়েন্ট যেটা তোমাদেরকে আজকে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে লিখিয়ে দিচ্ছি, সেই পয়েন্টগুলোই ভীষণ ইম্পর্টেন্ট। এর চেয়ে বেশি আমার মনে হয় না কোনো পরীক্ষাতে লিখতে হবে। ঠিক আছে, তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, গুগল থেকেও চেক করে নিতে পারো, অনেক কিছু আছে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। বাট আমি যে কটা লিখিয়ে দিচ্ছি সেই কটাই দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই 3টে পয়েন্ট বাদ দিয়ে তুমি কিন্তু প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ডিফারেন্স তুমি লিখতে পারো না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার কোথায় দেখা যায়। ঠিক আছে, অর্গানিজম, মানে কোন কোন অর্গানিজমের মধ্যে প্রোক্যারিওটিক অর্গানিজমগুলো, প্রোক্যারিওটিক সেল কি কোন অর্গানিজমের মধ্যে আমি দেখতে পাবো, আর ইউক্যারিওটিক সেলটা কোন অর্গানিজমের মধ্যে দেখতে পাবো, সেটাকে ডিফাইন করতে গেলে প্রোক্যারিওটিক অর্গানিজম কোন কোন অর্গানিজমের মধ্যে দেখতে পাবো, মোস্টলি ইউনিসেলুলার। ঠিক আছে, মানে যে সমস্ত প্রাণী বা যে সমস্ত উদ্ভিদ বা যে সমস্ত অর্গানিজমগুলো যারা যারা বেঁচে আছে, অর্গানিজম মানে কি, অর্গানিজম মানে হচ্ছে জীব। ঠিক আছে, তাহলে সেই জীব বা অর্গানিজম এরা কারা, এরা হচ্ছে মোস্টলি ইউনিসেলুলার, মানে যারা একটা কোষ দিয়ে তাদের তৈরি হয়, যাদের বডি তৈরি হয়, মানে তাদের বডিটা পুরোটাই একটা সেল দিয়ে তৈরি। কারা হবে তারা, যেমন ধরো ব্যাকটেরিয়া বা ধরো আর্কিয়া বা ধরো ভাইরাস, এদের মধ্যে কিন্তু প্রোক্যারিওটিক সেলটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ব্র্যাকেটে এখানে তাহলে কি লিখে রাখতে পারো, ইউনিসেলুলার বলতে তাহলে কি বললাম, এই কথাটার মধ্যে এখানে দেখো ইউনিসেলুলার কথাটা এই যে বললাম না তোমাদের, ইউনিসেলুলার কথাটা কি দেখে নাও, ইউনি কথার মানে হচ্ছে কিন্তু ওয়ান। ঠিক আছে, আমি যদি ইউনি কথাটা বলি, এই কথার মানেটা কি, কথাটার মানে হচ্ছে ওয়ান, আর সেল মানে একটা সেল। যারা একটা দিয়ে যে সমস্ত প্রাণীরা বা উদ্ভিদরা, প্ল্যান্ট বা অ্যানিমালরা, তারা একটা সেল দিয়ে তৈরি, তারা হচ্ছে ইউনিসেলুলার। বুঝে গেল? তাহলে ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যেই কিন্তু আমরা প্রোক্যারিওটিক সেলগুলোকে দেখতে পাই। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেল আমরা কাদের মধ্যে পাবো, মোস্টলি ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে। কারা কারা বললাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্কিয়া। ঠিক আছে, লিখে রাখো এটা। আর ইউক্যারিওটিক অর্গানিজমের মানে ইউক্যারিওটিক সেলটা আমি কোথায় দেখতে পাবো, কোন অর্গানিজমের মধ্যে আমরা ইউক্যারিওটিক সেলটা পাবো, মোস্টলি মাল্টিসেলুলার। মাল্টি কথাটার মানে কি, অনেক। ঠিক আছে, ইউনি মানে ওয়ান আর মাল্টি মানে অনেক। ঠিক আছে, মাল্টি মানে মেনি বলতে আমরা মাল্টি এরকম কথা বলি, আর ইউনি মানে আমরা ওয়ান বোঝাই। তাহলে মাল্টিসেলুলার মানে কি, যাদের মধ্যে অনেকগুলো সেল আছে, যারা অনেকগুলো সেল দিয়ে যে সমস্ত মানে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালরা তৈরি। তাহলে দেখো মোস্টলি আমরা যে সমস্ত মানে কি বলবো প্ল্যান্ট অ্যানিমালের কথা আমরা জানি, তারা সবাই মোস্টলি মাল্টিসেলুলার। আমি মাল্টিসেলুলার, তোমরা যারা ভিডিও দেখছো তারা মাল্টিসেলুলার, তোমাদের ঘরে হয়তো একটা কোনো পোষা বিড়াল বা কুকুর আছে, তারা মাল্টিসেলুলার, মনে করো বাড়িতে যে গাছগুলো পুঁতে রেখেছো তারা মাল্টিসেলুলার, ধরো বাইরে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ তারাও মাল্টিসেলুলার। তার মানে বুঝতে পারছো, মাল্টিসেলুলার অর্গানিজম কিন্তু অনেক। ইউনিসেলুলার কটা, ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্কিয়া, 2-4টে। ঠিক আছে, মাল্টিসেলুলার কি, অনেকগুলো। ঠিক আছে, অনেক টাইপের ভেরিয়েন্ট এবং অনেক টাইপের গাছ আছে। ঠিক আছে, গাছ তো এক এক রকম দেখতে হয়, অনেক টাইপের গাছ হয়, তেমনি আমরাও তাই। আমাদের আমি যেরকম দেখতে তুমি সেরকম দেখতে নাও। ঠিক আছে, অনেক ভেরিয়েন্ট আছে, তোমার মানুষের মধ্যে অনেক ভেরিয়েন্ট। তারপর দেখবে অ্যানিমালস, তুমি যদি পুরো অ্যানিমালসের কথা বলো, সেখানে তোমার গরু, ছাগল, কুকুর, বাঘ, সিংহ, মানুষ সব কিছু আসে, সবাই মাল্টিসেলুলার। তাহলে মাল্টিসেলুলার যত অর্গানিজম তুমি জানো, তারা সবাই হচ্ছে ইউক্যারিওটিক সেল নিয়ে বেঁচে আছে। মানে আমার বডি থেকে যে সেলটাই তুমি বের করে নাও না কেন,
তোমার কুকুরের গা থেকে যে সেলটাই বের করে নাও না কেন সেটা কিন্তু একটা ইউক্যারিওটিক সেল হবে। ঠিক আছে, তাহলে মোস্টলি মাল্টিসেলুলার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, যত রকম প্ল্যান্ট বা অ্যানিমালের কথা তুমি বলতে পারো এখানে তুমি লিখে রাখতে পারো। বোঝা গেল? তাহলে খুব ভালো করে এটা আমি বলছি, এটারও একটা স্ক্রিনশট তুলে নাও। প্রথমে যে দুটো পয়েন্ট দিয়েছিলাম আশা করি তোমরা স্ক্রিনশট বা কি বলে তোমরা খাতার মধ্যে টুকে নিয়েছো। এটাও তোমরা কিন্তু এই দুটো পয়েন্টও তোমরা খাতার মধ্যে তুলে নাও। আর আশা করি যে চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম সেই চারটে পয়েন্ট আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পেরেছি। তাহলে তোমাদের তোলা হয়ে গেছে আই গেস। আচ্ছা, যেটা হচ্ছে কথা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম একবার একটা সামারি করে দিচ্ছি। দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক বোঝায় যাদের মধ্যে পুরনো নিউক্লিয়াস আছে, যে সমস্ত সেলের মধ্যে, আর ইউক্যারিওটিক বলতে যাদের মধ্যে নতুন নিউক্লিয়াস আছে। চারটে পয়েন্ট কি কি বললাম, চারটে পয়েন্ট আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স কি কি দিলাম। ফার্স্টে আমি তোমাকে বললাম হচ্ছে নিউক্লিয়াসের কথা। একটার মধ্যে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস আছে, কার মধ্যে আছে? ইউক্যারিওটিকের মধ্যে। প্রোক্যারিওটিকের মধ্যে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস নেই। সেকেন্ড পয়েন্টটা কি বললাম? মেমব্রেন বাউন্ড। তোমার প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড সেল থাকে না, ইউক্যারিওটিকের মধ্যে মেমব্রেন বাউন্ড সেল থাকে। তারপর হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ঠিক আছে, ওই অর্গানেলগুলো থাকে। 3 নম্বর কি বললাম? এই যে রাইবোজোমের কথা, ঠিক আছে। এর মধ্যে প্রোক্যারিওটিকের মধ্যে 70s রাইবোজোম আর ইউক্যারিওটিকের মধ্যে 80s রাইবোজোম। ঠিক আছে, পরিষ্কার দেখা যাচ্ছে 70s, ঠিক আছে। আর হচ্ছে লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে অর্গানেলস। ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে আমরা প্রোক্যারিওটিক সেলকে খুঁজে পাবো, মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে আমরা ইউক্যারিওটিক সেলকে খুঁজে পাবো। এই চারটে পয়েন্ট তোমরা খুব ভালো করে পড়ে নেবে। যাদের যাদের সেল নিয়ে যাদের যাদের সেল তোমাদের সিলেবাসে আছে তারা খুব ভালো করে এই চারটে পয়েন্টের উপর বেশি করে ফোকাস করবে। বাকি তোমরা আরও অনেক পয়েন্ট লিখতে পারো, প্রচুর পয়েন্ট আছে, এমন কোনো ব্যাপার নয় যে তোমরা লিখতে পারবে না, কিন্তু লিখে রাখতে পারো। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এই পার্টিকুলার কনসেপ্টটা বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অথবা নিচে আমার ডেসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসটাতে তোমরা তোমাদের কোয়ারিজ আমাকে জানাতে পারো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।